আজকের গল্প নিঃস্বার্থ ভালোবাসা। শোনো মল্লিকা, ডাক্তার বলে দিয়েছে তুমি আর বাঁচবে না। তাই আমি আর তোমার জন্য একটা টাকাও খরচ করতে পারবো না। এত টাকা খরচ করার পরেও যদি তোমায় কোনোভাবে বাঁচানো না যায়, তাহলে অযথা টাকা খরচ করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু মোহিত, ডাক্তার জামাই বলল আর কিছুদিনের মধ্যেই আমি সুস্থ হয়ে বাড়ি যেতে পারবো। আরে ডাক্তাররা রোগীদের এসব মিথ্যে কথা বলেই। তবে আমি আর তোমার ঘানি টানতে পারবো না। কবে তুমি সুস্থ হয়ে ঘরে ফিরবে তার কোনো গ্যারান্টিই নেই। এদিকে আমার জীবনটাকে তুমি বেঁচে থাকতেও নরক বানিয়ে ফেলেছ। বাবা মায়ের অমতে তোমাকে বিয়ে করাই আমার ভুল ছিল। মনে হচ্ছে আমি বউ পালছি না, একজন রোগীকে পালছি। আর তোমার বয়সও বেড়ে যাচ্ছে। তুমি সুস্থ হলে সন্তানও জন্ম দিতে পারবে না। আমার বাবার এত সম্পত্তি দেখাশোনা করার জন্য এই পরিবারে একজন হলেও বংশপ্রদীপ লাগবে। তাছাড়া ক্যান্সারের জন্য তুমি তোমার রূপ যৌবন দুটোই হারিয়ে ফেলেছ। তোমায় দেখতেও এখন আমার কেমন জানি লাগে। তোমাকে এখন আমি আমার দু চোখের সামনে একদম সহ্য করতে পারি না। তুমি কি আমার সেই মোহিত, যে আমায় একদিন না দেখলেই পাগলের মতো পাগলামি করতে? তবে মোহিত, আজ তুমি আমায় যা যা বললে সব আমার মনে গাঁথা থাকবে। আর আমার জন্য তুমি কেন তোমার জীবনটা এভাবে নষ্ট করবে? মোহিত, এত কড়া কথাগুলো আমায় না বললেও পারতে। তুমি বললে আমি এমনিতেই তোমার জীবন থেকে সরে যেতাম, তোমাকে আমার থেকে মুক্তি দিতাম। আমার চিকিৎসার জন্য তোমার কোটি কোটি টাকা খরচ করতে হতো না। তোমার বাবার সম্পত্তির দেখাশোনা করার জন্য বংশপ্রদীপ লাগবে তো নো প্রবলেম। তুমি আমায় ডিভোর্স দিয়ে আবার বিয়ে করে নাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে মল্লিকা, আমি ডিভোর্স পেপার সাথে করে নিয়েই এসেছি। আর এটা আমার বিয়ের কার্ড। তুমি এতদিন বেশি অসুস্থ ছিলে বলে তোমায় আমি কিছু বলতে পারিনি। আমি আর পারছি না এভাবে নিজেকে কন্ট্রোল করতে। তবে মল্লিকা, তুমি সুস্থ হলে আমার বিয়েতে এসো। নিজ হাতে তুমি আমাদেরকে আশীর্বাদ করলে আমি খুব খুশি হতাম। কিন্তু মল্লিকা, তোমার চিকিৎসার খরচ আমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত বহন করব। তুমি আবার এটা ভেবো না আমি তোমায় ডিভোর্স দিয়ে আবার বিয়ে করব বলে তোমায় আমি ভুলে যাব। তোমার দায়িত্ব আমি পালন করব না। তোমার বাবা মায়ের যে সামর্থ্য নেই সেটা আমি ভালো করেই জানি। শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া, লিকা, তুমি আমায় কখনো অভিশাপ করো না। কারণ অসুস্থ রোগীর দেওয়া অভিশাপ হাড়ে হাড়ে লেগে যায়। মোহিত, তোমাকে আমি চাইলেও কখনো অভিশাপ দিতে পারবো না। কারণ তুমি আমার ভালোবাসার খুব কাছের একজন মানুষ ছিলে। হয়তো তুমি এখন আর আমার নও, তবুও একদিন তো তুমি আমারই ছিলে। তোমায় আমি কখনো ভুলতে পারবো না মোহিত। তবে তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আর কখনো আমার সামনে এসো না। কারণ তুমি যখন অন্যের হয়ে যাবে সেটা ভেবেই আমি কষ্ট পাবো। আর আমার চিকিৎসার খরচ তোমায় আর দিতে হবে না। যখন আমি মারাই যাব তখন আর এত টাকা খরচ করে কি হবে তুমিই বলো। সেই যে মোহিত এই কথাগুলো বলে আমার কাছ থেকে বিদায় নিয়েছিল, আজ 10 বছর পর আবার নতুন করে সেই মোহিতের কথা শুনলাম, সেটা আবার আমার স্বামীর মুখে। আমার স্বামীর হাতে যখন মোহিতের রিপোর্টগুলো দেখলাম, তখন আমার এই মানুষটার জন্য একটু কষ্টই হচ্ছিল। যে মানুষটা আমায় মৃত্যুর মুখে ফেলে রেখে ছেড়ে চলে গিয়েছিল, আজ তাকেও তার স্ত্রী জীবনের কঠিন সময়ে ফেলে রেখে চলে গিয়েছে। যে সময়ে মোহিতের স্ত্রীর মোহিতের পাশে থাকার কথা ছিল। তবে মোহিত আমায় ছেড়ে চলে গিয়েছিল বলে এতে মোহিতের কোনো দোষ নেই। কারণ আমিও এমন একজনকে ঠকিয়েছিলাম যে আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। কিন্তু তাকে আমি ঠকিয়ে মোহিতকে বিয়ে করেছিলাম। কারণ আমি মোহিতকে ভালোবাসতাম। আর রাকিব আমায় ছোট থেকেই ভালোবাসতো। আমার বাবা মাও চেয়েছিল রাকিবের সাথে আমার বিয়ে দিতে। কিন্তু তখন আমার মনে শুধু মোহিতই ছিল। মোহিতকে বিয়ে করার জন্য আমি রাকিবকে বলি, রাকিব, তুমি যদি আমায় বিয়ে করতেই চাও তাহলে তোমায় বিদেশে গিয়ে ডাক্তারি পড়া কমপ্লিট করে আসতে হবে, অন্যথায় আমি তোমায় বিয়ে করব না। রাকিব আমার কাছ থেকে কথাও নেয়। আমাকে রাকিবের জন্য 2 বছর অপেক্ষা করতে বলে। আর রাকিবের বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগে আমি বাবাকে বলে আমাদের এলাকার একমাত্র শিল্পপতির ছেলে মোহিতকে আমি বিয়ে করি। কারণ রাকিবের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য
বাবার 2 বছর অপেক্ষা করা সম্ভব ছিল না, আর বাবার শরীরটাও ভালো যাচ্ছিল না। তবে রাকিবকে আমি যে বিদেশে পড়তে যাওয়ার কথা বলেছিলাম সেটা আমি আর রাকিব ছাড়া কেউ জানতো না। তবে আমার বিয়ের কথা শুনেই রাকিব বিদেশে যাওয়ার 3 মাস পরেই দেশে এসেছিল, কিন্তু আমি রাকিবের সাথে তখন আর দেখা করিনি। তবে রাকিব আমার সাথে দেখা করতেই দেশে এসেছিল, আর রাকিব ছেলেটা তখন মনে অনেক কষ্ট পেয়েছিল। আমার দেওয়া কষ্টেই রাকিব সারা জীবনের জন্য বিদেশে পাড়ি জমিয়েছিল। তবে মোহিত আমার ট্রিটমেন্ট চলাকালীন যখন আমায় ছেড়ে চলে গেল, তখন রাকিব বড় ডাক্তার। সাথে আমি যে ক্লিনিকে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলাম সেই ক্লিনিক রাকিব ভিজিট করতে আসে, আর ওখানেই আমার আর রাকিবের সাথে আবার দেখা হয়। পরে রাকিব আমার জীবনের ঘটে যাওয়া সব ঘটনা শুনে বন্ধু হিসেবে আমার ট্রিটমেন্টের সকল দায়িত্ব নেয়। আর রাকিব আমায় বলে সুস্থ হলে ওর সব টাকা আমার ফেরত দিলেই হবে। আর তখন আমাকে প্রায় সুস্থই বলা যাবে। আসলে মোহিত আমায় ছেড়ে যাওয়ার জন্য মিথ্যে কথা বলেছিল, কারণ দীর্ঘ 3 বছর আমি অসুস্থ থাকার কারণে ক্যান্সারের চিকিৎসা চলাকালীন মোহিতের জীবনে নতুন কেউ এসেছিল। না হলে যার বাবার অর্থ সম্পদের প্রাচুর্য রয়েছে সে আবার আমার পেছনে টাকা খরচ করে নিঃস্ব হয় কিভাবে? আর আমি সুস্থ হওয়ার পর যখন বাবার বাড়িতে ফিরে আসি, তখন রাকিবের বাবা মা আমার বাবার কাছে তাদের ছেলের জন্য আমার বিয়ের প্রস্তাব দেয়। পরে আমিও এই বিয়েতে মত দিয়ে দেই, কারণ যাকে একবার ঠকিয়ে নিজেও ঠকেছি তাকে এবার ভালোবেসে আঁকড়ে ধরতে চাই। যে আমায় এতগুলো বছর নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছে তাকে কি আর ভালো না বেসে থাকা যায়? ঘরোয়াভাবেই আমার আর রাকিবের বিয়েটা হয়। বিয়ের 1 বছর পরেই আমি পুত্র সন্তানের মা হই। আমায় বিয়ে করার পর রাকিব দেশেই স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নেয়। আর বিদেশ থেকে দেশে আসার পর রাকিব কয়েকটা ক্লিনিকে রোগী দেখার জন্য ওর চেম্বার খোলে। আর এই শহরের নামকরা ক্লিনিকের একটা স্পেশাল ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে আছে মোহিত। আর মোহিতের চিকিৎসার ভার এখন আমার স্বামী রাকিবের উপর দেওয়া হয়েছে, কারণ 1 বছর চিকিৎসার পরও মোহিতের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তবে রাকিব আমায় মোহিতের ফাইল দেখে বলল মোহিত আর বেশি দিন বাঁচবে না, আর বেঁচে থাকলেও ওই সেমভাবেই থাকবে। অ্যাক্সিডেন্টে মোহিত মাথায় মারাত্মক আঘাত পেয়েছিল, যে আঘাতে একটা মানুষের ব্রেন ড্যামেজ হয়ে যায়। তবে মোহিত যে এতদিন ওইভাবে বেঁচে আছে তাই অনেক। তবে সেদিনের গাড়ি অ্যাক্সিডেন্টে মোহিত না বাঁচার মতো বেঁচে থাকলেও মোহিতের বাবা মা মারা গিয়েছিল। শহরের একমাত্র শিল্পপতি সাহেব আর ওনার স্ত্রী মারা গিয়েছে। সাথে শিল্পপতি সাহেবের একমাত্র ছেলেও কোমায় আছে। আর মোহিতের স্ত্রী মোহিতের জন্য 1 বছর অপেক্ষা করার পর এখন আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। কেন সে মোহিতের জন্য নিজের জীবন নষ্ট করবে, যেমনটা মোহিত আমার জন্য করেনি? মোহিতের পরিবারে কোনো বংশপ্রদীপই থাকলো না। শুনেছি মোহিতের সব সম্পত্তি মানব সেবা ট্রাস্ট তহবিলের খাতায় জমা পড়বে। আর এদিকে আমি এক সন্তানের মা হওয়ার পর আরেক সন্তানের মা হতে যাচ্ছি, আর আমার পরিবারের বংশপ্রদীপ ধীরে ধীরে বড় হচ্ছে। তবে রাকিবকে আমি যতই দেখি ততই আমার ওর প্রতি আরও বেশি ভালোবাসা কাজ করে। একজন মানুষকে সেই মানুষ কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে এত কিছু হয়ে যাওয়ার পরেও তাকে আপন করে নেয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।